নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগে ফের সপ্তমে সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ। এসআইআর এর শুনানি শুরুর দিনই এই কনকনে ঠান্ডায় রাজনীতির গনগনে আজ কিন্তু টের পাওয়া গেল সপ্তাহান্তে। এর পাশাপাশি বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে আজ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কেরানীগঞ্জে, সেটাও আপনাদের সামনে রাখবো। কিন্তু আমি এই নিয়ে আলোচনায় আসবো। স্টুডিওতে অতিথিরা রয়েছেন। শুরুতে আপনাদের একবার দেখাবো আজকে দীর্ঘ সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে আজ থেকে কিন্তু এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে এবং সরাসরি কমিশন এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন। বছরের শেষের দিনে 31শে ডিসেম্বর একেবারে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি, সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন, এমনকি কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঠিক কি বলেছেন আমি একবার শুরুতে দেখাবো, তারপরে আসছি আলোচনা। আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভাবা উচিত আপনারা ধরুন চাকরি করেন, হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে 10% লোক সাসপিশিয়াস এবং নাম বলা হলো না, হুটহাট করে চাকরি খেয়ে নিল। আপনারা জিজ্ঞেস করবেন না? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না? যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। দেখুন, কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রথমবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এমনটা নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি শুধু দর্শকদের মনে করাবো যে মাত্র 2 মাস আগে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। আমি বলছি রাজস্বী, এটা একেবারে স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 31 তারিখ তিনি একদম দেখা করবেন সিইসির সঙ্গে, এবং যদি এই একেবারে স্বচ্ছভাবে পুরো তালিকা প্রকাশ করতে হবে তাহলে কমিশন ঘেরাও। চ্যালেঞ্জ ছুটছে না। প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি অবিলম্বে এফআইআরটা করুন। আপনি এফআইআর কবে করবেন, কোথায় করবেন বলুন, আমি যাব আপনার সাথে সেই থানায় এফআইআরটা করানোর জন্য। শুধু এফআইআর করবেন না, তার সাথে সাথে কোর্টে মামলাটা করুন। কোর্ট তারপরে কি থাপ্পড়টা আপনার মুখে মারে সেটা আমি দেখবেন। ঘটনাটা আজকে ঘটেছে হচ্ছে কাকে নিয়ে? কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। খুব খারাপ অভিষেক ব্যানার্জির কপাল আজকে খারাপ। আমি বুঝতে পারছি তৃণমূল মুখপাত্র কি বলবেন আমি জানি না, কারণ বৈষ্ণব দাও তো 90 নম্বর ওয়ার্ড, পাশে পাশে ওই চত্বরে থাকেন। কাকলি ঘোষ দস্তিদার হিন্দুস্থান পার্কের ওই ওই পাউচিয়ানের রেস্টুরেন্টের গলিটা দিয়ে গড়িহাট রোডের ওপর পড়লেন। ডানাতে সম্রাটের পাঞ্জাবি স্টোর, পাঞ্জাবির দোকান, তার পাশে হচ্ছে ওদের ক্লিনিক ছিল। আমরা শুনেছিলাম ওর ওপরেও নাকি ওনারা আগে থাকতেন, কাকলি ঘোষ দস্তিদার। তারপরে ওখান থেকে কাকলি ঘোষ দস্তিদার কোথায় গেলেন না, সাদার্ন অ্যাভিনিউতে গ্রিনভিউ অ্যাপার্টমেন্টসে গেলেন। ওখান থেকে কোথায় গেলেন? গ্রিনভিউ অ্যাপার্টমেন্টসের 2টো বাড়ির পরে একটা বিশাল বড় 3-4 তলা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে, তার ওপরে বোধহয় টপ ফ্লোরটা পুরোটা ওনারা কিনে নিয়েছেন বা নিয়েছেন। বিশাল বড় হিউজ একটা ফ্ল্যাট নিয়ে ওখানে থাকছেন। এবার প্রশ্ন হচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেসের BLO 2 কে ছিল সেটা আমি জানি, আমি এখানে নাম বলতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, কারণ ওয়ার্ডটা আমার ওয়ার্ড, এবার তৃণমূল কংগ্রেসের যে BLO 2 ওখানে ছিল সে ফর্ম নিয়েছে ওই হিন্দুস্থান পার্কে। এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা ঘটনাও বলছি, দর্শকদের জানা উচিত। ওখানে হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী থাকে হিন্দুস্থান পার্কে।
হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী বিএলও কে কি হেনস্থা করেছে এবং তৃণমূলের বিএলএ টুদেরকে কি হেনস্থা করেছে সেটাও তৃণমূলের টু জিজ্ঞাসা করে নিন। উনাকে হঠাৎ করে বিএলও কে ফোন করে আপনি বলেছেন, স্বরাষ্ট্র সচিবের কথা বলছেন? একদম স্বরাষ্ট্র সচিবের কথাই বলছি। বিএলও কে ফোন করে বলেছে এক্ষুনি আমাকে এসআইআর ফর্মটা পৌঁছে দিয়ে যাও। সে বেহালাতে তার বাড়ি, সে গিয়ে ওখান থেকে সেদিনকে তার ওই পার্টটা কভার করার কথা নয়, সে বেহালায় গিয়েছে, বেহালা থেকে ফর্ম নিয়ে এসে হিন্দুস্তান পার্কে 68 নম্বর হিন্দুস্তান পার্কের বাড়িতে দিয়েছে। দেওয়ার পরে নন্দিনী চক্রবর্তী বলছে এটা এখানে দিলে চলবে না, যোধপুর পার্কে দিয়ে এসো। বেশ, আমি শুধু একটা কথা বলছি, এগুলো তো ধরুন আমাদের জানা নেই, সবটা রাজশ্রী নিজের দায়িত্বে বলছেন, রাজশ্রী পুরোপুরি রাজশ্রী নিজস্ব অভিযোগ, দায়িত্ব সম্পূর্ণ তার। কিন্তু আমি বলছি বাড়িটা কোথায় বিএলএ 2 কে জিজ্ঞাসা করুন এবং তার উত্তর বৈশ্বনাথ চট্টোপাধ্যায় দেবেন। ইলেকশন কমিশনের এর মধ্যে আপলোড করা থাকে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বার করুন। উনি অনেক ঠিকুজি গোষ্ঠী বললেন, এটা বোঝা উচিত যে একজন এই মেম্বার অফ পার্লামেন্ট, তার 2 ছেলে ডাক্তার, তাদের নামটা ভোটার লিস্টে ড্রাফট লিস্টে নেই বা তার মায়ের নাম নেই, তিনি সেটা বলেছেন। উনি যেগুলো বলছেন, ওনার যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর কতটা বেস আছে আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন যে 1,36,00,000 নাম লজিক্যাল এরার হয়েছে। এইটা যে করেছে ইলেকশন কমিশনের যে কোন মেকানিজমে করেছে, যেখানে তারা ড্রাফট লিস্ট প্রকাশ করলেন এতদিন ধরে করবার পর, তারপরে একদিনের মধ্যে যেদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, আমি শুধু একটা কথা বলছি, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ঠিক কি হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আমরা সবটা দেখাবো, কিন্তু আমি বলছি মূল প্রশ্নটা এইটা। আপনি বারে বারে বলছেন, আপনার দলের নেতা বারে বারে বলছেন যে বিজেপির অঙ্গুলি হেলনে কমিশন কাজ করছে। তাই যদি হতো, এই যে 58 লক্ষের উপর নাম বাদ গেল, এই সংখ্যাটা তো 58 লক্ষ থাকতো না, 1 কোটি বা 1,20,00,000 হতো, সেইটা তো হয়নি। মানে আপনি শুধু বলছি, আমরা বলছি তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি না, ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে, পার্লামেন্টের বাইরে, তারা বলেছে যে জ্ঞানেশ কুমারকে বসানো হয়েছে বিজেপিকে সুবিধা পাওয়ার জন্য। এই কারচুপি ওরা মহারাষ্ট্রে করেছে, ওরা দিল্লিতে করেছে, ওরা বিহারে করেছে। একই কথা বলুন, আমরা তার বিরুদ্ধে বলছি। ওরা ফিল আপ করেছেন না ইচ্ছাকৃতভাবে, আপনি একবার তো জানেন করার জন্য করেছে। আপনাদের তো কোনো হেল্প ডেস্ক ছিল না, আপনাদের কোনো বুথে বুথে লোক নেই, কোনো সংগঠন নেই, খালি টিভিতে চ্যানেলে এসে চিৎকার করতে হবে। প্রত্যেকটা গন্ডগোল আপনারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে একেবারে বারে বারে আমি বারবার বলছি যে আজকে প্রথম নয়, কমিশন এবং বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে আসছে। আজকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাদ যাওয়ার নিরিখে একদম শেষের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, সব থেকে কম বাদ গিয়েছে, অথচ বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে বলে এই রাজ্যের জন্য এত মাইক্রো অবজারভার পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কি বলেছেন দেখুন। যারা বলছে যে রোহিঙ্গাদের আতুর ঘর বাংলা বা বাংলাদেশিদের আতুর ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? তার মানে সতেরো মূল বিষয়টা হচ্ছে, মানে বাংলার প্রায় সমান সমান জনসংখ্যা যদি বলা হয় সেটা তামিলনাড়ু, সেখানে 12.75% নাম বাদ গিয়েছে, তার হাফেরও কম হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে। তার মানে বিষয়টা পশ্চিমবঙ্গ নিয়ে যেটা তৃণমূল প্রতিষ্ঠা করতে চাইছে, যেটা বিরোধীরা করে থাকে, সবটা অপপ্রচার। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো। দেখুন, আমি একটা কথা বলছি, মানে আমি রাজনীতি করার সুবাদে অনেক সাংবাদিক সম্মেলন দেখেছি, এরকম একটা মাথামোটার মতো সাংবাদিক সম্মেলন সত্যি কথা বলছি আমি আমার 3 জন্মে কোনোদিন দেখিনি। মানে এটা একটা সাধারণ কথা যে পশ্চিমবাংলায় যদি নামের ডিলিশন কম হয়ে থাকে, সেখানেই এই প্রশ্নটা আরও বেশি করে উঠবে যে অতএব যতটা কাজ হওয়ার কথা ছিল এসআইআর প্রক্রিয়ার মধ্যে অতটা কাজ হয়েছে নাকি কিছু নামকে রক্ষা করা হয়েছে। এবং যেখানে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে ভারতের কোনো রাজ্যে, ধরুন বিজেপি বিরোধী কোনো রাজ্যে ওই ঘটনা, কেরালাতেও তো এসআইআর হচ্ছে, এতগুলো রাজ্যে হয়েছে,
কোনো রাজ্যে আপনি এই ঘটনা দেখাতে পারবেন না যে বিএলওরা একেবারে নিজেদেরকে তৃণমূলপন্থী বিএলও বলে পরিচয় দিয়ে বারবার করে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। বিএলও তার কাজ সরকারি কাজ করছে বলে বা ইলেকশন কমিশনের প্রদত্ত কাজ করছে বলে বিএলওর তুমি এমন কোন রাজ্য দেখাতে পারবে না যেখানে সিইও কে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি দিতে হচ্ছে, ওয়াই প্লাস সিকিউরিটি দিতে হচ্ছে, অফিস শিফট করতে হচ্ছে। মালদাতে একজন বিএলও তিনি কাজ করছেন বলে তার স্বামীকে মেরে মরণাপন্ন করে দেওয়া হলো। তা যে রাজ্যে ঘটনাগুলো বেশি করে ঘটবে সেই রাজ্যেই তো ইলেকশন কমিশনের ইন্টারভেনশনের আমি একেবারে অবারিত দরজা খুলে দিচ্ছি, এ তো স্বাভাবিক কথা। এর দায় তো অভিষেক ব্যানার্জিকেই নিতে হবে, তার পার্টিকে নিতে হবে। দ্বিতীয় কথা আমি বলছি যে ইলেকশন কমিশন দেখুন, বিজেপির যে নেতারা একদম অবান্তর কথা বলে এসছে, পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি 20 লাখ রোহিঙ্গা আছে, একথা আমরাও বারবার বলেছি। কিন্তু এই যে কথাটা বলছে অভিষেক ব্যানার্জি, ইলেকশন কমিশন শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের কাজ নাকি কে রাজনৈতিকভাবে কি ভাষণ দেবে তাকে শোকজ করা? বিজেপি যদি অপপ্রচার করে থাকে তার রাজনৈতিকভাবে মোকাবেলা সেই তৃণমূলের জায়গা থেকে আমাদেরকে আমাদের জায়গা থেকে করতে হবে, কংগ্রেসকে করতে হবে। এটা একটা ক্লাস 5-এর বাচ্চার মতো কথা। আর আমার শেষ কথা এখানে যে বেঁচে আছে তার নাম ডেড ভোটার লিস্টে চলে গেছে। যদি এরকম কোথাও চলে গিয়ে থাকে আমি বলছি, তাহলে তিনি হিয়ারিংয়ে গিয়ে নিজের মানে লাইফ সার্টিফিকেট জমা দেবেন কি গিয়ে ওখানে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে তার নাম ঢুকে যাবে। এরকম 5টা লোককে সামনে এনে সাংবাদিক সম্মেলন করানো হোক না, তাহলে তো আরও বেশি করে এই অভিযোগটার সারবত্তা পাওয়া যাবে যে দেখো এই লোকগুলো বেঁচে আছে কিন্তু ডেড ভোটার লিস্টে এদের নামকে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে এরা মারা গেছে, কিন্তু আসলে এরা বেঁচে আছে, দেখিয়ে দিলেই হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তালিকাটা, আমি লাস্ট কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তালিকাটা বার করুন, 1,56,00,000 না কত লাখ বুথে বুথে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বুথ পিছু তো তালিকা বার করা হয়েছে। তা সেন্ট্রাল তালিকা বার করতে যাবে কেন কেউ? গোটা পশ্চিমবঙ্গ বেরোবে। আমি যা বসে আমার উত্তরটা দেবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বললেন 2 কোটি নাকি সরকারি চাকরি হয়েছে, 2 কোটি সরকারি চাকরির তালিকাটা বার করে দিক, আমরা দেখি পশ্চিমবাংলায় 2 কোটি সরকারি চাকরি কিরকম হয়েছে ওনার আমলে। এরকম ছেলে মানুষের মতো কথা বলে লাভটা কি আছে? আমি খুব পরিষ্কারভাবে বলছি যে 1,36,00,000 নামের যে তালিকা, এটা জানবার অধিকার পশ্চিমবাংলার রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের আছে। উনি বললেন যে জীবিত লোককে মৃত দেখানো যায়নি। আপনাদের চ্যানেলে আমি প্রতিদিন দেখেছি যে জীবিত ভোটারকে তাকে ডেট দেখানো হয়েছে, তাকে ডেট ভোটার হিসাবে দেখানো হয়েছে। আপনাদের যিনি তৃণমূল কাউন্সিলর, এক সেকেন্ড, হুগলি জেলার যিনি তৃণমূল কাউন্সিলর তিনি একেবারে শ্মশানে চলে গেছে নিজের শেষকৃত্য করতে, ডানকুনি। মানে এইটা তো আমি বলছি এই ধরনের ঘটনা তো ঘটেছে, কিন্তু বৈশাখা তাকে হয়তো চিনবেও, আমার বৈশাখার বাড়ি যেখানে কসবায়, যেখানে বৈশাখার বাড়ির কয়েকটা বাড়ির পাশে, আমি বলছি একটা পরিবার স্বামী স্ত্রী দুজন মারা গেছেন, তার পরিবার দুজনেরই ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে। এই ধরনের একাধিক অভিযোগ আছে, তারপরে আপনি মানবেন শুভময় তার জন্য তো ক্লেমস এন্ড অবজেকশনস এর সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে আজকে কিন্তু বঞ্চনার সঙ্গে যে একেবারে বাংলাকে টার্গেট করা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে, সেটাও কিন্তু জুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি এই বিষয়টার সঙ্গে আপনি একমত হবেন না বা শুভময় দা? সেটা হচ্ছে ঠিকই তো 1 কোটির ওপর প্রায় 1,36,00,000 যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতিপূর্ণ ভোটারের নাম রয়েছে, সেটা তো সবার সেই স্বচ্ছতাটা তো সবাই মানে সঙ্গত কারণে দাবি করতে পারে, এর মধ্যে তো কোনো ভুল নেই। হ্যাঁ, প্রথম হচ্ছে যদি বুথে বুথে এই তালিকাগুলো তৈরি হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে তারা বুথ থেকে ওই তালিকাগুলো তাদের বিএলএদের মাধ্যমে জোগাড় করে একসঙ্গে জুড়ে রাখতে পারেন। অবশ্যই সেই ডেটা যদি একসঙ্গে দেয়া নির্বাচন কমিশনের নিয়মে কোনো বাধা না থাকে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দিল্লিতে জানাবেন এবং তারপর সেই তথ্য যদি তারা তৃণমূল কংগ্রেসকে দেয়, নিশ্চয়ই সিপিএম বিজেপি সকলকেই দেবে। সুতরাং সেখানে যদি কোনো অসুবিধে না থাকে তাহলে তিনি সেই তথ্য পেয়ে যাবেন। কিন্তু এর জন্য কোনো এফআইআর এর সঙ্গে এসআইআর এর ছন্দ মেলানোর কোনো অতিরিক্ত প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, এই ধরনের কাজ আধারের ক্ষেত্রেও আমরা বারবার বলেছি আজকের দিনে এই ভোটার লিস্ট সংশোধনে যে এতে সাধারণ মানুষের একটা হয়রানির বিষয় থাকে, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিএলও যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং নির্বাচন কমিশনের অনেক মানুষ যে অক্লান্ত পরিশ্রম করছেন, সেই অক্লান্ত পরিশ্রমের সঙ্গে রাজনৈতিক দলের যে বিভিন্ন কর্মী তারাও আছেন, তৃণমূলেরও কর্মী আছেন, সিপিএম এর কর্মী আছেন, বিজেপির কর্মী আছেন, কংগ্রেসের কর্মী আছেন, বিশেষ করে তৃণমূলের কর্মী তো আছেনই, তারাও তো অনেক জায়গায় সাহায্য করছেন। সুতরাং আপাতত এই যে নাম বাদ যাওয়া মানুষগুলো, তাদের মনে যদি কোনো অসহায়তা থাকে তাহলে সাংবাদিক সম্মেলনের চেয়েও বেশি প্রয়োজন প্রতিটি বুথে যারা বিএলএ আছেন বিএলওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে সত্যিই যেন বেঁচে থাকা মানুষ তাকে মৃত দেখানো না হয়, মৃত মানুষকে যেন বেঁচে থাকানো না দেখা হয়, এবং একটা গণতন্ত্রের মূল শক্তি তো তার সঠিক ভোটার লিস্ট, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেই জায়গাটিকে আমাদের একটা জায়গায় হয়রানির কথা বললেন। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো আজকে এসআইআর এর শুনানি পর্বের প্রথম দিন যারা প্রবীণ যারা নাগরিক যাদেরকে এই এসআইআর এর শুনানির জন্য ডাকা হয়েছিল তাদের কিন্তু একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে। আমি কার কি অভিজ্ঞতা একবার দর্শকদের সামনে রাখবো, তারপর আমি সমীরদার কাছে আসছি।
হিয়ারিং এ এসেছেন? শুনানিতে ডাকা হয়েছে? কেন ডাকা হয়েছে? হিয়ারিং করতে ডেকেছে। মানে আপনার 2002 তে নাম ছিল তো? এসছে কি অসুবিধা আছে? ও জানে, যে ডেকেছে ওরা জানে। ও কোনো চিঠি দিয়েছে কিছু? বাড়িতে হিয়ারিং এর কথা বলেছিলেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে। বাড়িতে বলেছিলেন? কত বয়স হবে? আপনার হাঁটা চলায় তো সমস্যা রয়েছে, সেটা জানিয়েছিলেন যে হাঁটা চলায় সমস্যা রয়েছে? এই ছবিটা একাধিক জায়গায় দেখা গেছে, কারো হাঁটা চলায় সমস্যা রয়েছে, কারোর 80-র ওপরে বয়স, কারোর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদেরকে পর্যন্ত তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে এই শুনানি পর্বে নথি নিয়ে যেতে হচ্ছে। পরে কমিশন জানাচ্ছে যে এরকম যদি অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা থাকেন সেক্ষেত্রে বাড়িতে হবে শুনানি। আমি বলছি কমিশনের কোথাও সার্বিকভাবে পরিকল্পনায় গলদ বলে মনে হচ্ছে কি? দেখো, আমার মনে হয় তা ঠিক নয়। তার কারণটা হলো, আমরা জানি যে ভোটের সময় দেখেছি যারা সিনিয়র, একদম যারা সিনিয়র, তাদের ভোট কিন্তু তারা বাড়িতে বসে দিতে পেরেছেন, এরকম আমরা জানি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এইগুলো ইলেকশন কমিশন হয়তো আরও বেশি করে নজর দিতে পারতেন। সত্যি সত্যি যারা অসুস্থ তারা হয়তো 85 বছর হয়নি, 84 বছর বা 83 বছর 9 মাস হয়েছে, তা সে খুব অসুস্থ, তো সে যাবে কী করে? এই যে বেঁধে দেওয়া যে 85 বছর, বলা উচিত যে অসুস্থ কোনো মানুষ থাকলে সেখানে ইলেকশন কমিশনের লোক যাবে, হোক বিএলও হোক, যেই হোক, তারা যাবেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে, গিয়ে সমস্যাটা সমাধান করবে। এইটা কোনো নির্দিষ্ট হতে পারে না কখনো যে একটা 85 বছর, 80 বছরও আমরা প্রচুর লোককে দেখেছি যে এইভাবে হাঁটাচলা করতে পারেন না। মুশকিলটা আমাদের যেটা, সেটা তো অন্য। এই যে এত কষ্ট করে আমরা সাধারণ মানুষরা আমাদের যাতে ভোটার কার্ডে নাম ওঠে আমরা চেষ্টা করছি, কিন্তু এর আলটিমেট কী? আলটিমেট তো দেখব অধিকাংশ ক্ষেত্রে, আমি একটু সরে গিয়ে বলছি যে এই আমরা ভোটাররা অধিকাংশ ক্ষেত্রে ভোটটাই দিতে পারবো না। আজকে যারা বড় বড় কথা বলছেন, তো কোনো প্রশ্ন নেই, উদ্দেশ্যটা একদম মহৎ উদ্দেশ্য। হ্যাঁ, যে যারা বড় বড় কথা বলছেন, প্রেস কনফারেন্স করছেন, এরকম গণতন্ত্রের জয় বলছেন, তাদের যে কত রাজনৈতিক দল আছে তাদের আমি এটা বলতে চাই যে মানুষকে আপনারা ভোট দিন, ভোট দিতে সাহায্য করুন। সিপিএমের আমি অনেকে সাহায্য করেছে, আমাদেরকেও করেছে, এবং তৃণমূলের ছেলেরাও আমাদের অঞ্চলে দেখেছি যথেষ্ট সাহায্য করেছে। সেইটা করুন। এইটাকে নিয়ে একটা যেটা হচ্ছে, এটা তো ভারতবর্ষে হওয়া উচিত। এইটাকে নিয়ে আবার সেটাকে নিয়ে রাজনীতি, আমরা বাংলার, ওরা বাইরের, ইলেকশন রাজনৈতিক চাপানুতরটা যে জায়গায় যাচ্ছে তাতে এসআইআর এর প্রয়োজনীয়তাকে কোথাও লঘু করে দেওয়া হচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু একটা বড় অংশ থেকে তোলা হচ্ছে। যেহেতু কাকলী ঘোষ দস্তিদারের পরিবারের একাধিক সদস্যকে শুনানির জন্য ডাকা হয়েছে, এর পেছনে রাজনীতি দেখতে পাচ্ছেন তৃণমূল সাংসদ। কমিশনের বক্তব্য হচ্ছে 2002 এর তথ্য যেহেতু দেননি, সেই কারণেই শুনানির জন্য ডাকা হয়েছে। প্রয়োজনে তার মায়ের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি পর্ব চলতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।